আলাদা ছিল, লেবার অ্যান্ড ডেলিভারি আলাদা ছিল, আর নার্সিং মাদার্সের আলাদা ছিল। এখন 1 আর 2 কে একসাথে করে দেওয়া হয়েছে। এটা ইউএসএ, তাই 8.1 মনে রাখার দরকার নেই। আর নতুন একটা দেখা হয়েছে ফিমেলস অ্যান্ড মেলস, এটা এই টোটাল প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুলের একটা পার্ট আসবে, নতুন অ্যাডেড হয়েছে। সেখানে জেনোটক্সিসিটি আছে কিনা, মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পটেনশিয়ালের উপর এর কোনো এফেক্ট আছে কিনা, কোনো পার্টিকুলার ড্রাগ, সেটা আলাদা একটা সেকশনে অ্যাড করতে হবে, সেটা প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুলে বলা আছে। নেক্সট, এবারে প্রেগনেন্সির আন্ডারে কি কি জিনিসপত্র আসবে, হোয়াট আর এই যে নতুন যে আগে থেকে ABCDX ক্যাটাগরাইজেশন, তারপরে কি কি ছিল, কি কি আসবে। এবার ইউএসএ তে অনেক কিছু মেনটেন হয়, আর নতুন PLLR এ কি কি ঢুকবে, যেটা স্টার মার্ক করা আছে নতুন অ্যাড হয়েছে এটা। আর আগে যেটা ছিল ওদের প্রেগনেন্সি, ওদের রেজিস্ট্রি, ওদের ডেটা মেনটেনিংটা অনেক ক্যাপাসিটি অনেক বেশি এবং মেনটেনও হয় খুব। প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রি, মানে পার্টিকুলার একটা ড্রাগ দেখা গেল সেটা সেফ আনসেফ হোয়াট এভার দ্য ইজ, সেই ড্রাগটা প্রেগনেন্সিতে এক্সপোজড কতটা হয়েছে, মানে কত পার্সেন্ট, ওটা ডেটা মেনটেন হয়, ওদের সবই কম্পিউটারাইজড, দে আর কেপেবল অফ মেনটেনিং দ্য ডেটা ইনরমাসলি। ডেটাটা দিয়ে ওরা বিভৎসভাবে মেনটেন করে এবং মেটিকুলাসলি মেনটেন করে। প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রি, কোন ড্রাগের কোন প্রেসক্রিপশনের এগেইনস্টে, তার কি উইক অফ জেস্টেশন কি ছিল, পার্টিকুলার কোন কোন ড্রাগ কতদিনের জন্য ইউজ করতে দেওয়া হয়েছে, সেটা ওরা রেজিস্ট্রি মেনটেন করে, সেটা আগেই ছিল। নতুন অ্যাড হয়েছে যেটা, সেটা হচ্ছে রিস্ক সামারি। রিস্ক সামারি পাশে একটা স্টার মার্ক হয়েছে রিস্ক সামারি। তারপরে যেটা আছে ক্লিনিক্যাল কনসিডারেশন, অ্যান্ড এই রিস্ক সামারি অ্যান্ড ক্লিনিক্যাল কনসিডারেশনটা যেখান থেকে এসছে, সেই ডেটাগুলো যেখান থেকে ওরা ইনফারেন্স তৈরি করেছে বা মন্তব্য তৈরি করেছে যে এটা হলে এটা হতে পারে, এটা হলে এটা হতে পারে, সেই ডেটাটা কোত্থেকে পেয়েছে, সেই ডেটার একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ, একদম প্রচুর বিবরণ দিয়ে ডেটাটাকে লাস্টে অ্যাড করতে হবে। নেক্সট করো। এই যে প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রিটা কি, ওই যে বললাম যে প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রি কি থাকে, দেয়ার ইজ এ প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রি দ্যাট মনিটর দ্য প্রেগনেন্সি আউটকাম ইন উইমেন, প্রেগনেন্সি আউটকাম ইন উইমেন এক্সপোজ টু দ্য ট্রেড নেম ডিউরিং প্রেগনেন্সি। ওরা কিন্তু ড্রাগের কম্পোজিশনের ক্ষেত্রেও রাখেনি, ওরা পার্টিকুলার ট্রেড নেমের ক্ষেত্রে গেছে, কারণ এক একটা ট্রেড নেম এক এক রকম, অনেক সময় সল্ট এক এক রকম ইউজ করে, দে মে বি বায়ো ইকুইভ্যালেন্ট, একটা প্রিপারেশনের সাথে আরেকটা প্রিপারেশন দে আর বায়ো ইকুইভ্যালেন্ট, প্রায় সিমিলার কি বলবো বায়ো অ্যাভেলেবিলিটি তৈরি করে, অ্যাকশন মেকানিজম অফ অ্যাকশন তো সেম মলিকিউল, কিন্তু ডিফারেন্ট সল্ট, তো ট্রেড নেম আলাদা হতে পারে। তাহলে পার্টিকুলার ট্রেড নেমের এগেইনস্টে এরা বলেছে, অ্যান্ড ইনক্লুড স্পেসিফিক কন্ট্যাক্ট ডিটেইলস, ফোন নাম্বার, ওয়েবসাইট এটসেট্রা। নেক্সট, এবার রিস্ক সামারিতে কি বলেছে দেখ, নো ড্রাগ সিস্টেমিক অ্যাবজর্পশন। এবার তোর মনে হতে পারে তাহলে লোকাল রুটে ইউজ হচ্ছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে বলছে যে সিস্টেমিক অ্যাবজর্পশনই হবে না, এরা কিন্তু এক ধাপ পিছিয়ে গেছে, মানে কোনো কোনো ড্রাগ দেখা গেল যে হয়তো, যেমন ধর অট্রিভিন তোরা ইউজ করছিস জাইলোমেটাজোলিন, ইট ইজ অ্যান নাসাল ডিকনজেশন, কিন্তু মেকানিজম অফ অ্যাকশন, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন, কোন রিসেপ্টরের উপর কাজ করে, জাইলোমেটাজোলিন, নেফাজোলিন, অক্সিমেটাজোলিন, আলফা 1 স্টিমুল্যান্ট হবে না ইনহিবিটর হবে, স্টিমুল্যান্ট, আলফা 1 অ্যাগনিস্ট। আলফা 1 অ্যাগনিস্ট মানে কি ভ্যাসো কনস্ট্রিকশন করে, কিন্তু তোর ইয়েতে যেটা আছে যে তাতে কি হয়, অনেক সময় হাইপারটেনশন, সিস্টেমিক হাইপারটেনশন তো দেখা যায়, ইয়ের মধ্যে আছে অ্যাডভার্স এফেক্টের মধ্যে পড়বি যে ক্রনিক ইউজে অনেক সময় হাইপারটেনশন দেখা যায়। তাহলে ইউজ করছিস কি লোকাল, সিস্টেমিক অ্যাবজর্পশন, সিস্টেমিক এফেক্ট হচ্ছে। তাহলে এখানে কিন্তু বলেনি যে লোকাল রুটের কথা বলেন, এখানে বলছে ট্রেড নেমটা পার্টিকুলারলি সিস্টেমিক অ্যাবজর্পশন হচ্ছে কিনা দেখো, ঠিক আছে, নট যে লোকাল রুটে ইউজ করছে বলে সিস্টেমিক অ্যাবজর্পশন হবে না ধরে নেয়, এখানে এক ধাপ পিছিয়ে গেছে, বলছে লোকাল রুট ইউজ করে, যে রুট ইউজ করে দ্যাট ডাজ নট ম্যাটার, সিস্টেমিক অ্যাবজর্পশন হচ্ছে কিনা দেখো, ঠিক আছে। এই যে লেখা আছে ট্রেড নেম, পার্টিকুলার ট্রেড নেম ইউজ করেছে, যে কোনো সল্টে কোনো একটা পার্টিকুলার কম্পোজিশনে, জানি অ্যামক্সিসিলিনে যায়নি, অ্যামক্সিসিলিনে ডিফারেন্ট সল্ট হয়তো আছে, তারা বাজারে বিভিন্ন নামে বিক্রি হয়, এক একটা কোম্পানি এক রকম সল্ট গেছে, কিন্তু এরা ট্রেড নেমের এগেইনস্টে করেছে, তার মানে ক্যাটাগরাইজেশনটা আরো মেটিকুলাস হয়েছে, আরো ভালো হয়েছে, ঠিক আছে। And maternal use is not expected to result in fetal exposure to the drug. সিস্টেমিক অ্যাবজর্পশন যদি না হয় তাহলে ফিটাল এক্সপোজার হবে না। তাহলে এরা কিন্তু বলেনি, কখনো বলেছে রুট, পার্টিকুলার একটা রুটে ইউজ হচ্ছে, দেখা গেল টপিক্যালি একটা স্টেরয়েড ইউজ করা হচ্ছে ফর এনি সিচুয়েশন, ইচিং হচ্ছে বা সোরিয়াসিস হচ্ছে, এনিথিং, কিন্তু সেখান থেকে সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হয়ে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে ফিটাসে চলে যাচ্ছে,
তাহলে সেটা কিন্তু তখন কিন্তু লোকাল রুটে ইউজ হচ্ছে, বাট দ্য ড্রাগ ইজ সিস্টেমিক, বাট দেয়ার ইজ সিস্টেমিক অ্যাবজর্পশন that is capable of producing some effect in the fetus, সেটা হতে পারে। নেক্সট তারপরেরটা, হ্যাঁ এবার যে প্রেগন্যান্সি রিস্ক সামারি, এবার দেখ ড্রাগস উইথ সিস্টেমিক অ্যাবজর্পশন। সিস্টেমিক অ্যাবজর্পশনে কি হচ্ছে, এবার এর আগে যে ক্যাটাগরাইজেশন ছিল এ বি সি ডি এক্স, সেখানে যদি কোনো ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড থাকে প্রেগন্যান্সিতে, এক্স ক্যাটাগরি থাকে, তাহলে সেটা প্রথমেই বলে দিতে হবে। ইউ হ্যাভ টু সে ইট ফার্স্ট। লেখাই আছে দেখ, when a use of drug is contraindicated during pregnancy, that information must be stated first in the risk summary. তারপরে বলছে রিস্ক সামারি বেসড অন হিউম্যান ডাটা, রিস্ক সামারি বেসড অন অ্যানিমাল ডাটা, সমস্ত কিন্তু ডেটা। ডেটা মানে কি, কিছু হতে পারে যে রিস্ক ফ্যাক্টর কি আছে, আমার ফার্মাকোভিজিল্যান্স থেকে কি কি ডেটা এসেছে, যে এতটা এক্সপোজড হয়েছে, তার এগেইনস্টে এই অ্যাডভান্স রিয়াকশন হয়েছে, এটা ফার্মাকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে কিছু ডেটা। আর কি আছে, ব্যাকগ্রাউন্ড রিস্ক ইনফরমেশন ইন দ্য জেনারেল পপুলেশন। ব্যাকগ্রাউন্ড রিস্ক ইনফরমেশন মানে যে পার্টিকুলার একটা ডিজিজ কন্ডিশনে বললাম, সেখানে ফিটাল ম্যালফরমেশনের চান্স নর্মালি কিরকম, সেটা যদি আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে কিরকম, নর্মালি কত পার্সেন্ট ফিটাল ম্যালফরমেশন হয়, নর্মালি আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি, কোনো ডিজিজ নেই, কোনো এক্সপোজার ড্রাগ এক্সপোজার নেই, বা কোনো কিছু এমন কিছু যা ফিটাল ম্যালফরমেশন ইনডিউস করতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই, তারপরে সেখানে কিরকম রিস্ক থাকছে। আর ব্যাকগ্রাউন্ড রিস্ক ইনফরমেশন ইন দ্য ডিজিজ পপুলেশন, এই যে বললাম যে পার্টিকুলার ডিজিজ সিচুয়েশনে, যে এই ডিজিজে পার্টিকুলার হাইপারটেনশন বা ডায়াবেটিস বা হাইপারলিপিডিমিয়া, তাদের যদি আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে সেটাই রিস্ক কিরকম আছে। ঠিক আছে, তারপরে এবার এখানে একটা এক্সাম্পল আছে, পরেরটা দাও। নেক্সট এই যে প্রেগন্যান্সি ইন ক্লিনিক্যাল কনসিডারেশন। ক্লিনিক্যাল কনসিডারেশন যে বললাম 4টে পয়েন্ট ছিল। একটা ছিল কি, প্রেগন্যান্সি এক্সপোজার রেজিস্ট্রি, দেন দ্য রিস্ক সামারি। রিস্ক সামারি দুটো ভাগে ভাগ করছে, যে একটা বলছে ড্রাগস উইথ সিস্টেমিক অ্যাবজর্পশন, আর একটা বলছে ড্রাগস কোন রুটে ইউজ হচ্ছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। সিস্টেমিক অ্যাবজর্পশন হচ্ছে কিনা, সিস্টেমিক অ্যাবজর্পশন পজিটিভ কিনা, সিস্টেমিক অ্যাবজর্পশন নেগেটিভ কিনা, তার উপর ডিপেন্ড করছে। এরপর যেটা হচ্ছে প্রেগন্যান্সি ক্লিনিক্যাল কনসিডারেশন, এরপর নেক্সট হচ্ছে ডেটা। ক্লিনিক্যাল কনসিডারেশন আছে ডিজিজ অ্যাসোসিয়েটেড ম্যাটারনাল অ্যান্ড এমব্রায়োফিটাল রিস্ক। ম্যাটারনাল রিস্ক কিরকম আছে সেগুলো দেখতে হবে, এমব্রায়োফিটাল রিস্ক কিরকম আছে দেখতে হবে। ডোজ আছে, পার্টিকুলার কোনো একটা ড্রাগ ইউজ করলে সেটার ডোজটা কিরকম হবে, হোয়াট ইজ দ্য ডোজ, সেটা প্রেগন্যান্সিতে কিরকম হবে, ডিউরিং প্রেগন্যান্সি, পোস্টপার্টাম পিরিয়ডে কিরকম হবে সেটা। থাইরয়েডের ডোজ, যেমন থাইরক্সিন ইউজ করা হয়, লিভোথাইরয়েড হয়, লিভোথাইরক্সিন ইজ এ ক্যাটাগরি এ ড্রাগ, প্রিভিয়াস ক্যাটাগরি অনুযায়ী বলি ক্যাটাগরি এ ড্রাগ, তাহলে প্রেগন্যান্সিতে ইউজ করা যায়। হাইপোথাইরয়েডিজম পেশেন্ট যদি হয় তাকে আমরা বাইরে থেকে T4 সাপ্লিমেন্ট করতে পারি ডিউরিং প্রেগন্যান্সি। ডিউরিং প্রেগন্যান্সির সময় এই যেই প্রেগন্যান্সি ডিটেক্টেড হয় তখনই কিন্তু বলা হয় থাইরক্সিনের ডোজ ইনক্রিমেন্ট করতে, অ্যাপ্রক্সিমেটলি 10% ইনক্রিজ করতে বলা হয়। ওয়াই ডোজ ইনক্রিজ করতে এই কারণে বলা হয় যে থাইরক্সিন ইজ বাউন্ড টু প্রোটিন, এটা তোরা জানিস 99 একটা মনে হয় 98%, একটা মনে হয় 99.8%, T3 T4 এর মধ্যে। T3 ইজ মোর বাউন্ড টু প্রোটিন। ঠিক আছে, তাহলে এই যে যেটা হয় প্রেগন্যান্সিতে হয় ইনক্রিজিং ইন দ্য থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন। থাইরয়েড বাইন্ডিং যে গ্লোবিউলিন থাকে সেটার প্রোডাকশন লিভার থেকে বেড়ে যায়। সো নর্মালি বাইরে থেকে যখন আমরা T4 সাপ্লিমেন্ট করছি তখন যেটা বাউন্ড ফর্মে থাকে সেই বাউন্ড নেচারটা আরো বেড়ে যাচ্ছে, তাহলে দেয়ার ইজ লেস অ্যামাউন্ট অফ ফ্রি ড্রাগ ইন দ্য সার্কুলেশন। ইফ যদি আমরা নর্মাল অবস্থায় যে পরিমাণ ডোজ ইউজ করি সেটা দিয়ে তার থাইরয়েডের কন্ট্রোলে ছিল, সেটা যদি থাকে তাহলে কিন্তু সেই ডোজটা যদি আমি প্রেগন্যান্সির সময় ইউজ করি সেই পার্টিকুলার উইমেনের ক্ষেত্রে, তাহলে কিন্তু দেখা যাবে সেখানে এফেক্টটা লেস হচ্ছে। তখন দেখা যাবে TSH যেটা আমাদের মার্কার, হাইপোথাইরয়েডিজমের মার্কার হিসেবে আমরা ইউজ করি, বায়োমার্কার হিসেবে ইউজ করি, বা যেটা থেকে আমরা ডোজ অ্যাডজাস্ট করি, সেই ডোজটা সেটা দেখালো তখন TSH বেড়ে যেতে পারে বা হাইপোথাইরয়েডিজম অ্যাগ্রাভেট করতে পারে, বিকজ অফ দেয়ার ইজ ইনক্রিজ ইন দ্য বাউন্ডেড স্টেট অফ দি লিভোথাইরক্সিন। সেইটার জন্য, সেইটাকে ওভারকাম করার জন্য, ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন সিমিলার লেভেলে রাখার জন্য বা হাইপোথাইরয়েডিজমকে ওভারকাম করার জন্য কিন্তু আমাদের ডোজ ইনক্রিমেন্ট করতে হয়।
ওটা দেখ ডোজ অ্যাডজাস্টমেন্ট। এবার বিভিন্ন সময় ডোজ, কোনো সময় ডোজ কমাতে হয়, কোনো সময় ডোজ বাড়াতে হয়, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তাহলে ডোজ অ্যাডজাস্টমেন্ট ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড পোস্টপার্টাম পিরিয়ড। এবার যে ম্যাটার্নাল কোনো একটা পার্টিকুলার ড্রাগে ম্যাটার্নাল অ্যাডভান্স রিয়াকশন কি হতে পারে, ঠিক আছে, ফিটাল এক্সপোজারে সেটা আমাদের ABCDX ক্যাটাগরি বা ড্রাগের কোনো স্টাডি থেকে পাওয়া যেতে পারে। ফিটাল অ্যাডভান্স রিয়াকশন কি হতে পারে, অ্যান্ড লেবার এন্ড ডেলিভারিতে তার কোনো ডিলিটোরিয়াস এফেক্ট করে, কোনো প্রলঙ্গেশন অফ লেবার করতে পারে, প্রিম্যাচিওর ডেলিভারি করছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে ডেটা। এবার ডেটা কি বলছে, ডেটাটা কোথা থেকে পাওয়া যায়, ডিটেল ডেসক্রিপশন অফ দ্য ডেটা দ্যাট প্রোভাইড দ্য সাইন্টিফিক বেসিস অফ দি রিস্ক সামারি। রিস্ক সামারিতে কি ছিল, একটা ছিল, প্রথমে ছিল প্রেগন্যান্সি এক্সপোজার রেজিস্ট্রি, তারপরে হচ্ছে রিস্ক সামারি। রিস্ক সামারিতে কি কি ছিল, যে সিস্টেমিক অ্যাবজর্পশন ড্রাগ, সিস্টেমিক নন অ্যাবজর্পশন ড্রাগ। নন অ্যাবজর্পশন ড্রাগের মধ্যে কি কি ছিল, যে কন্ট্রা ইন্ডিকেটেড কিনা সেটা তাহলে প্রথমে বলতে পারে, হিউম্যান ডাটা, অ্যানিম্যাল ডাটা অ্যান্ড ডাটা, কি বলে, ফার্মাকোলজিক্যাল ডাটা, জেনারেল পপুলেশনের কিরকম রিস্ক ইনফরমেশন থাকছে, অ্যান্ড ডিজিজ পপুলেশনে কিরকম রিস্ক থাকছে, সেগুলো সমস্ত কিছু বলা ছিল। যে এই যে ডেটাগুলো, এই যে রিস্ক ইনফরমেশন কিরকম আছে, এইগুলোর যে ডেটাগুলো যেখান থেকে পাওয়া গেছে, কোনো একটা স্টাডি থেকে পাওয়া গেছে, কোনো একটা ইনভেস্টিগেশন থেকে পাওয়া গেছে, কোনো একটা এক্সপিরিয়েন্স থেকে পাওয়া গেছে, সেগুলো ডিটেল ডেসক্রিপশন দিতে হবে। ডিটেল ডেসক্রিপশন অফ দ্য data that provide the scientific basis for the summary information, যে রিস্ক সামারি, and presented in the risk summary and clinical consideration heading। এবার কি করতে হবে, যে কোনো একটা কোম্পানি, ধরেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা একটা পার্টিকুলার ড্রাগের জন্য তারা তো অ্যাপ্লাই করতে হয়, নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন করতে হয়, এই সমস্ত করতে হয়। তারা যদি কোনো একটা ডেটা দিতে চায় যে প্রেগনেন্সিতে ইউজ করা যাবে কি যাবে না, সেটা দিতে গেলে তাদের কি করতে হবে, কম্প্রিহেন্সিভ রিভিউ অফ দি রিলিভেন্ট পাবলিশ লিটারেচার। মানে সেখান থেকে একটা যতগুলো পাবলিশ লিটারেচার বেরিয়েছে, যেটার প্রচুর যতগুলো স্টাডি বেরিয়েছে, যেটা রেকগনাইজ স্টাডি, ঠিক আছে, যেটার পাওয়ার অফ স্টাডি ঠিকঠাক আছে, স্যাম্পল সাইজ ঠিকঠাক আছে, সিগনিফিক্যান্ট রেজাল্ট তৈরি করেছে, সেই সমস্ত অনেকগুলো স্টাডির একটা রিভিউ লিটারেচার দিতে হবে, সমস্তগুলোকে একত্রিত করে একটা রিভিউ আর্টিকেল দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ফার্মাকোভিজিলেন্স ডাটাবেস। ফার্মাকোভিজিলেন্সের ডাটাবেস মানে সেখানে অ্যাডভান্স রিয়াকশন কি আছে, ডোজিং কি আছে, কোন ডোজে কতটা এফেক্ট হয়েছে, বা সারা যতগুলো রিপোর্টের কেস আছে তার মধ্যে কি কি অ্যাডভান্স এফেক্ট, যেমন মেটফরমিনের কিছু অ্যাডভান্স এফেক্ট আছে, গ্লিমেপিরাইডের কিছু অ্যাডভান্স এফেক্ট আছে, বা তোমরা যখন এসি ইনহিবিটর, এআরবি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার ড্রাগ ইউজ করছে, তার কিছু অ্যাডভান্স এফেক্ট আছে, সেগুলো অ্যাডভান্স এফেক্ট কি, অ্যান্ড প্রেগন্যান্সি এক্সপোজার রেজিস্ট্রি ইফ পসিবল টু সাপোর্ট দ্য আপডেটেড ল্যাঙ্গুয়েজ ফর দিস সেকশন অফ লেভেলিং। আপডেট ল্যাঙ্গুয়েজ মানে আপডেট কিরকম হলো, যদি আগের থেকে চেঞ্জ হয়েছে কিনা, যে আগে থেকে দেখা গেল কোন একটা ড্রাগ মনে করা হয়েছিল ইউজ হয়তো অতটা সেফ নয়, পরবর্তী রিপিটেড স্টাডিতে বা যত দিন গেছে তত হয়তো বিভিন্ন যে সমস্ত এভিডেন্স এসছে, সেখানে দেখা গেছে যে সেটা আনসেফ নয়, সেটা তাহলে ওই যে আপডেট করতে হবে, রেগুলার বেসিসে কন্টিনিউয়াল আপডেটেশন ইয়েটা চলতে থাকে। নেক্সট, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ল্যাকটেশন। ল্যাকটেশনের তিনটে হেডিং থাকছে, একটা হচ্ছে রিস্ক সামারি থাকছে, ক্লিনিক্যাল কনসিডারেশন এন্ড ডাটা। রিস্ক সামারিতে সেই একই রকম ব্যাপার থাকবে। নেক্সট করো, ল্যাকটেশন। ল্যাকটেশন মানে যখন ব্রেস্ট ফিড, ডিউরিং দ্য ব্রেস্ট ফিড পিরিয়ড, তখন কোনো ড্রাগ পার্টিকুলার মাদার, নার্সিং মাদারে ইউজ করা যাবে কিনা। তার ক্ষেত্রে প্রবলেমটা কি হবে, যে কিছু ড্রাগ থাকে তারা মেবি সিক্রেটেড ইন দ্য ব্রেস্ট মিল্ক, তাহলে সেখানে তো এই নিউ বর্নের সেটা তাহলে এক্সপোজার হচ্ছে, সেই এক্সপোজার is that producing capable of producing some effect, is that capable of producing some deleterious effect in the newborn, সেটা দেখতে হবে। সেই জন্য আসছে ল্যাকটেশনের সময় কোনো একটা পার্টিকুলার ড্রাগ আমরা ইউজ করব কিনা। এই যে এখানে হচ্ছে এবার ড্রাগস সেই একই রকম ভাগ, ড্রাগস উইথ সিস্টেমিক অ্যাবজর্পশন, ড্রাগস উইথ নো সিস্টেমিক অ্যাবজর্পশন। এখানে ট্রেড নেমের ইউজ করেছে। সিস্টেমিক অ্যাবজর্পশন হলে তাহলে তার ব্যাপার আলাদা, নন সিস্টেমিক অ্যাবজর্পশন যদি না হয় তাহলে তার ব্যাপার আলাদা। নন সিস্টেমিক অ্যাবজর্পশন হলে ওটার রেজিস্ট্রিটা মেনটেন করতে হবে, রেজিস্ট্রি মেনটেন করে রেখে দিতে হবে। দিস আর নট সিস্টেমিক্যালি অ্যাবজর্ব ফলোইং এই and the expected and breastfeeding is not expected to result in exposure of the fetus। যেহেতু সিস্টেমিক অ্যাবজর্পশন হচ্ছে না, একটা ড্রাগ সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হচ্ছে না, তাহলে সেটা ব্রেস্ট মিল্কে সিক্রেট হওয়ার চান্সেস নেই। তাহলে সেটা ফিটাল এক্সপোজার, এক্সপোজার যেহেতু হচ্ছে না, ইনফ্যান্ট এক্সপোজার বা নিউবর্ন এক্সপোজার হচ্ছে না, তাহলে কোনো এফেক্ট নাও তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট, এবার ল্যাকটেশনের ক্ষেত্রে, এবার যাদের ক্ষেত্রে সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হচ্ছে, ড্রাগস আর সিস্টেমিক্যালি অ্যাবজর্ব, সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হলে সেখানে দেখতে হবে
ব্রেস্ট মিল্কে তার কনসেন্ট্রেশন কিরকম আছে। প্রথম উই হ্যাভ টু অ্যাসেস দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সিক্রেটেড ড্রাগ। এবার তারপরে সিক্রেটেড ড্রাগ অ্যাক্টিভ কিনা নন অ্যাক্টিভ কিনা প্রথমে দেখতে হবে, কি মেটাবোলাইট সিক্রেটেড হচ্ছে সেটা দেখতে হবে, তার কনসেন্ট্রেশন কি। এবার কনসেন্ট্রেশনের পরে একটা নিউ বর্ন, তার একটা ক্যাপাসিটি রয়েছে, একটা পার্টিকুলার ক্যাপাসিটির উপরে সে ফিট করতে পারবে না, সে খেতে পারবে না বা সে ড্রিঙ্ক করতে পারবে না, তাহলে তার একটা এক্সপেক্টেড ডোজ থাকবে। তাহলে যে সারাদিনে এত কনসেন্ট্রেশনে এতটা ব্রেস্ট মিল্ক গেলে তাতে কি এফেক্ট হবে বা তার এক্সপোজারটা কিরকম হবে সেটা দেখতে হবে, ঠিক আছে। অ্যান্ড এফেক্ট অফ ড্রাগ ইন ব্রেস্টফিড ইনফ্যান্ট, তারপরে দেখতে হবে তার ইফেক্ট কি, ইজ দেয়ার ইজ এনি এফেক্ট, ইজ দেয়ার এনি ডিলিটোরিয়াস এফেক্ট, সেটা হতে পারে ডিলেড এফেক্ট হতে পারে, এর সঙ্গে সঙ্গে এফেক্ট হতে পারে, ঠিক আছে। এই সমস্ত এফেক্ট গুলো দেখতে হবে যে তার কি এফেক্ট হচ্ছে, পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে, হোয়াট এভার দ্য এফেক্ট। তারপরে কিন্তু এফেক্ট অন এফেক্ট অফ ড্রাগ অন মিল্ক প্রোডাকশন, মিল্ক প্রোডাকশনে কোনো এফেক্ট আছে কিনা, যে এটা মিল্ক প্রোডাকশন সাপ্রেস করছে কিনা সেটা দেখতে হবে। আর এটা কি রিস্ক বেনিফিট স্টেটমেন্ট, রিস্ক বেনিফিট দেখতে হবে তখনই যখন এটা ইউজ করছি আমরা, ইউজ করা হবে রিস্ক যদি বেশি হয়, ফিটাল মানে নিউ বর্নের ক্ষেত্রে যদি রিস্ক বেশি হয় তাহলে সেটা আমরা ইউজ করবো না স্বাভাবিকভাবে। বেনিফিটে দেখা গেল রিস্ক খুবই কম, বেনিফিট প্রচুর, তাহলে আমরা ইউজ করব। যে ম্যাটার্নাল পার্টিকুলার ডিজিজ কন্ডিশনে সেই ড্রাগটা ইউজ করতে হবে, নাহলে ম্যাটার্নাল লাইফ রিস্ক হয়ে যাবে বা সিভিয়ার একটা ডিসেবিলিটি তৈরি হবে, বা এমন একটা জিনিস যেটা প্রলং ডিসেবিলিটি তৈরি করতে পারে, প্রলং ডিজিজ ম্যানিফেস্টেশন তৈরি করতে পারে, প্রলং এফেক্ট তৈরি করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার রিস্ক বেনিফিট স্টেটমেন্টটা দেখতে হবে, দিয়ে তারপরে অ্যাসেস করতে হবে। নেক্সট, এবার রিস্ক সামারির ক্ষেত্রে এবার দেখা হলো ল্যাকটেশন রিস্ক সামারি, ড্রাগস ইন হিউম্যানিল। এবার ব্রেস্ট ফিডিং এর এফেক্ট, ব্রেস্ট ফিডিং এর একটা নিউবর্নস এর উপরে কি এফেক্ট থাকে, একটা ডেভেলপমেন্টাল এফেক্ট থাকে, একটা হেলথ রিলেটেড ব্যাপার থাকে, একটা তার সোর্স অফ নিউট্রিশনের একটা ব্যাপার থাকে, আর কি ব্যাপার থাকে, কি কি ফ্যাক্টর থাকে আর কি, যে একটা নিউবর্নের ক্ষেত্রে তার একটা ডেভেলপমেন্টাল অ্যান্ড হেলথ বেনিফিট থাকছে ব্রেস্ট ফিডিং থেকে। আর এটা কি থাকছে, যেহেতু একটা ড্রাগ কখন দেওয়া হয়, এটা পার্টিকুলার সেই উইমেনের ডিজিজের ক্ষেত্রে, কোনো একটা পার্টিকুলার স্টেটেই তো আমি ড্রাগটা দিচ্ছি, নাহলে তো আমি দেবো না ড্রাগটা, তাহলে দিলে সেটা থেকে আমার বেনিফিটটা কি, সেইখানে আমাকে কনসিডার করতে হবে। যে সেজন্য বলা হয় যে লেস লাইকলি টু ইউজ দ্য ড্রাগ, মানে তুমি একটা ড্রাগ ইউজ করো না, যদি দরকার না হয় ইউজ করো না। ডায়রিয়া নিয়ে অনেক সময় আসে, অনেক পেশেন্ট প্রেগনেন্সিতে আসে বা পোস্টপার্টাম পিরিয়ডে আসে, তখন যদি কোনো একটা ড্রাগ থাকে তখন প্রথমে কি দিয়ে ট্রিট করা হয়, অনেক সময় দেখা হয় বলা হয় না শুধু আমাদের প্রোবায়োটিক্স দিয়ে অনেক সময় ট্রাই করা হয়, প্রোবায়োটিক্স দিয়ে ট্রাই করা হয়, অনেক সময় রিঅ্যাক্টিভ ডায়রিয়া হতে পারে, যেটা হয়তো সিক্রেটারি ডায়রিয়া, যেমন ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে অনেক সময় অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, দ্যাট ইজ সেলফ লিমিটিং হচ্ছে কিনা, তাহলে আমরা ডায়রিয়ার আগে প্রথমে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ড্রাগ না দিয়ে প্রথমে সেলফ লিমিটিং ওয়েট অ্যান্ড ওয়াচ করা যেতে পারে, ওআরএস দিয়ে সাপ্লিমেন্ট করা যেতে পারে যাতে তার হাইড্রেশনটা ঠিকঠাক থাকে। তারপরে যদি না হয় তখন অনেক সময় করা হয় যে প্রোবায়োটিক্স, বিভিন্ন প্রোবায়োটিক্স দিয়ে সাপ্লিমেন্ট করে দেখা যাচ্ছে যে ডায়রিয়া কমছে কিনা, তখন দেখা হয়। তারপরে যদি না হয় তখন ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন ড্রাগ দেওয়া হয়। তাহলে সেখানে ম্যাটার্নাল বেনিফিটটা আমাকে দেখতে হবে, ম্যাটার্নাল হেলথ ইস্যুটা আমাকে দেখতে হবে, আর এটা কি দেখতে হবে যে নিউ বর্নের উপর এর কোনো এফেক্ট আসছে কিনা, পজিটিভ বা নেগেটিভ এফেক্ট আসছে কিনা, সেটা আমাকে তিনটে জিনিস দেখতে হবে। তার মানে নিউবর্নের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বিকজ breast milk is a source of nutrition, sole source of nutrition in first 6 months, especially in first 6 months। 6 মান্থের ক্ষেত্রে কি রেকমেন্ড করা হয়, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং রেকমেন্ড করা হয়, তাহলে সেখানে সোল সোর্স অফ নিউট্রিশন থাকছে, সেটার একটা ব্যাপার দেখতে হবে, ম্যাটার্নাল হেলথ ফ্যাক্টরটা দেখতে হবে, আর লাস্টে দেখতে হবে যেটা চাইল্ডের ক্ষেত্রে কি এফেক্ট তৈরি করছে, যে নিউবর্ন চাইল্ডের ক্ষেত্রে সেটা নেগেটিভ এফেক্ট কতটা তৈরি করছে। নেক্সট, আর এই রিস্কের উপর বেস করে কি করতে হবে, যে বিকজ অফ দ্য পোটেনশিয়াল, যে এটার জন্য যে ডিউরিং দ্য পোস্টপার্টাম পিরিয়ড বা ডিউরিং দ্য ল্যাকটেটিং পিরিয়ড, এই যতদিন এই ড্রাগটা ইউজ করা হবে, ধরা গেল ড্রাগ প্রেসক্রাইব ততদিন ব্রেস্ট ফিডিং থেকে বিরত থাকতে হবে, বা ব্রেস্ট ফিডিং শুড নট বি, ব্রেস্ট ফিডিং ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং দ্যাট পিরিয়ড, ব্রেস্ট ফিডিং ইজ নট প্রেসক্রাইব ডিউরিং দিস পিরিয়ড, বা এটা থেকে এটা থাকতে হবে বিকজ অফ দিস ড্রাগস, যে ড্রাগটার যে নেচার পাওয়া গেছে, ইট কুড বি সিক্রেটেড ইন দ্য ব্রেস্ট মিল্ক, তার কনসেন্ট্রেশন এত, তার ডেইলি ডোজিং এত, সেখান থেকে নিউবর্নের ক্ষেত্রে এই ক্ষতি তৈরি করতে পারে, কেপেবল অফ, তাহলে সেখানে আমরা ব্রেস্ট ফিডিং থেকে বিরত থাকতে হবে, এটা হতে ব্যাপার। নেক্সট, এবার সেরকম ডেটা, এবার আমাদের টার্গেট কি থাকবে, যে মিনিমাইজিং দ্য এক্সপোজার টু দ্য ব্রেস্ট ফিডিং ইনফ্যান্ট,
আরেকটা কি থাকবে, আরেকটা হচ্ছে মনিটরিং দ্য ব্রেস্ট ফিডিং ইনফ্যান্ট ফর এনি অ্যাডভার্স রিঅ্যাকশন। সেটা এখান থেকে যেরকম ডেটা জেনারেট হবে সেটা ফার্মাকোভিজিলেন্সে অ্যাডেড হবে, সে পরবর্তীকালে নেক্সট আরেকটু আপডেটেড হবে যে এটা থেকে এরকম ভাবা হচ্ছিল, এরকম রিস্কটা এরকম ছিল, কিন্তু আমাদের ক্ষেত্রে রিস্কটা না হয় এফেক্টটা এরকম এসছে, এফেক্ট আসেনি পজিটিভ বা নেগেটিভ হোয়াট এভার দ্য ইজ, সেখানে আমার দেখতে হবে। আর ডাটা থাকলে কি করতে হবে, ডেটা থাকলে ডেটা ইনক্লুডস অনলি হোয়েন দ্য ইনফরমেশন আর অ্যাভেলেবল। একটা হচ্ছে হিউম্যান অ্যান্ড অ্যানিমালের ক্ষেত্রে দেখতে হবে যে তার কনসেন্ট্রেশন কিরকম আছে, বা ব্রেস্ট মিল্কের কনসেন্ট্রেশন কিরকম আছে, সেটা ডেইলি ডোজ কিরকম নিউবর্ন ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে, বা যা ব্রেস্টফিড ডিপেন্ডেন্ট ইনফ্যান্টেসদের ক্ষেত্রে হচ্ছে, সেখান থেকে আর তার এফেক্টটা কি সেটা যেমন আসছে। আরেকটা হচ্ছে যে ড্রাগ পার্টিকুলার যে কোম্পানি বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি তারা যে অ্যাপ্লিকেশন করছে যে রেগুলেটরি অথরিটির কাছে এই ড্রাগের, তার এটা ইউজের জন্য ডিউরিং দ্য দিস পিরিয়ড দিস ড্রাগ ক্যান বি ইউজড, তার জন্য তার সাপোর্টে যে সমস্ত ডেটা আছে, পাবলিশ লিটারেচার আছে, তাদের একটা রিভিউ আর্টিকেল দিতে হবে, অ্যান্ড ফার্মাকোভিজিল্যান্সের যে ডাটা আছে সেটা দিয়ে এটাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে, দিয়ে এটাকে দিতে হবে। এই হচ্ছে তোদের টোটাল। এরপরে যেটা হচ্ছে ওই ক্লিনিক্যাল কনসিডারেশন অ্যানালাইসিস, তারপরে যে ল্যাকটেশন লেভেলিং টুল যেটা ছিল, যে মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পোটেনশিয়াল, এবার ওটা এই প্রেগনেন্সির মধ্যে আসছে না বলে ওটা আর বললাম না। ইট ইজ এ পার্ট অফ প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং টুল, তো প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন রিলেটেডটা বললাম, আর ওদিকে ক্যাটাগরাইজেশন ABCDX। এবার এটার উপর ডিপেন্ড করে বলা হয়। এবার তোদের কখনো কখনো জিজ্ঞেস করা হয় ইজ দিস ড্রাগ ক্যান বি ইউজড ইন দ্য ডিউরিং প্রেগনেন্সি, সেটা যদি টেরাটোজেনিসিটি থাকে তাহলে বলবি না, ইট ক্যান নট বি ইউজড, ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং দ্য প্রেগনেন্সি। তাহলে এখন ইন্ডিয়াতে হচ্ছে সেই স্টেট যেটা হচ্ছে সি ক্যাটাগরির মতো, নট ABCDX যেটা নতুন বইয়ে নেই, আবার নট PLLR যেটা এখনো পর্যন্ত ড্রাফট ইন্ডিয়াতে ঢোকেনি, কারণ এখন আমরা একটুখানি ভাসমান স্টেটে আছি, মাটিতেও পানি উপরেও যাই। দ্যাটস ইট। এনি কোশ্চেন থাকলে করতে পারিস, কোনো কোশ্চেন থাকলে করতে পারিস, বলো। ও কি বলছে, ও বলতে পারছে না, ও তো ভালো, তো পিএ নিয়ে ঘুরছিস, ভালো, বল বল কোশ্চেন কর কি। হ্যাঁ, কিসের সিএ? সিএ এখনো ঠিক করা হয়নি, তবে MCQ তোদের একটা সিএ পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়েছে, ঠিক আছে, যে 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 ইন্টারেস্টেড ইন্ডিভিজুয়াল, এখনো মোটামুটি ইয়ে করা হয়নি যে কিভাবে কাকে কাকে এলিমিনেট করা হবে, বা কারা ইনক্লুশন ক্রাইটেরিয়া এক্সক্লুশন ক্রাইটেরিয়া এখনো ঠিকঠাক করা হয়নি, তো সেটা জানিয়ে দেওয়া হবে রেসপেক্টিভ ইয়েতে। তবে মোর লাইকলি MCQ হবে, আর যদি ক্যান্ডিডেট বেশি থাকে তাহলে স্যারের ইচ্ছা, আমাদের যে স্যারের ইচ্ছা যে MCQ প্লাস ভাইভা অথবা অনলি MCQ, যে কোনো একটা, ঠিক আছে, MCQ প্লাস ভাইভা, একটা সার্টেন টাইম দেওয়া হবে, তার মধ্যে MCQ গুলো দিতে হবে, আর তারপরে ভাইভা যদি ক্যান্ডিডেট কম থাকে, যদি ক্যান্ডিডেট বেশি থাকে তাহলে অনলি MCQ। দ্যাটস ইট। পয়েন্টগুলো প্রত্যেকটাই কয়েকটা জায়গার ইন্ডিভিজুয়াল বেস, আমরা যদি সিস্টেম ওয়াইজ এগিয়ে, এখন অনেকটাই পড়েছিস, একটা ইউরিন ইনফেকশনস হলে তার স্পেসিমেন কালেকশনস ইজ ডিফারেন্ট, আমার একটা যদি রেসপিরেটরি ট্র্যাক্ট হয় তার স্পেসিমেন কালেকশনস ইজ ডিফারেন্ট, if I am suspecting of a meningitis then the CSF collection is little bit different। তাহলে একটা জেনারেল আইডিয়া, তাহলে আমি I am going to the first point is my specimen collections। তারও আগে যদি একটা পয়েন্ট বলি, কমন সিমটমস, সাপোজ আমার যদি UTI যদি থাকে, ল্যাব ডায়াগনোসিস অফ UTI, তাহলে ফার্স্ট আমার মাথায় কি থাকবে যে আচ্ছা এই পেশেন্টসটা কি সিমটমস ছিল, আদৌ কি সিমটমস ছিল, হতেই তো পারে আমার একটা কন্টামিনেশন গ্রোথ হলো, তাহলে হাউ ক্যান আই কোরিলেট, I have to correlate with the clinical conditions, then I have to know the what are the symptoms of the UTI, right? তাহলে ফার্স্টে আমার থাকবে কমপ্লেন্স, চিপ কমপ্লেন্স কোনগুলো থাকবে, কমন সিমটমস কোনগুলো হতে পারে, তাহলে সেইটা আমি লিখবো, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, তাহলে আমি এবারে আসছি স্পেসিমেন কালেকশনস। স্পেসিমেন কালেকশনস হওয়ার পর একটা পয়েন্ট থাকে ট্রান্সপোর্ট, কিছু কিছু স্পেসিমেন উই হ্যাভ টু ট্রান্সপোর্ট উইদিন আ 15 মিনিটস, উই হ্যাভ টু ট্রান্সপোর্ট উইদিন আ 1 আওয়ার, কাউকে আমরা ওভারনাইট রাখতে পারি, কোনটা 1 আওয়ারে রাখতে পারি, সেই পার্টটুকু আমাকে খালি শুধু জানতে হবে। আফটার রিচিং টু দ্য ল্যাব দেন উই হ্যাভ টু, আমরা প্রথমেই কি করব, স্যাম্পেলটাকে আমরা ডাইরেক্ট কিছু টেস্ট করে দেখতে পারি, দ্যাট ইজ এ ডাইরেক্ট ডিটেকশনস।
যেমন ইউরিনের ক্ষেত্রে বা স্পুটামের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা গ্রাম স্টেন করতে পারি, স্যাম্পেলে এফবি স্টেন্স করতে পারি, রাইট? ইউরিনের ক্ষেত্রে আমরা এক্সট্রা একটা ডিপস্টিক করি। তো দিস আর দ্য স্পট টেস্ট অন ডে 0, অ্যান্ড আফটার দ্যাট আমরা সেটাকে কি করছি, কালচারে বসাচ্ছি, তাই তো? ডে 1-এ, তাহলে ডে 0-তে আমার ইউরিনে হলে আমার কি কি কালচার মিডিয়া থাকতে পারে, স্টুলে হলে কি কালচার মিডিয়া থাকতে পারে, তাহলে আমাকে কালচার মিডিয়ার নামগুলো লিখতে হবে। ডে 1-এ উইল ইন্টারপ্রিট দ্য রেজাল্টস। এবার আমি কি ইন্টারপ্রিট রেজাল্টসটা দেখতে চাই? সাপোজ ইন কেস অফ ইউটিআই, in my suspicions there are 4 to 5 organisms: E. coli, Klebsiella, Protea, Pseudomonas. ঠিক আছে, তাহলে 4 থেকে 5টা অর্গানিজমস আমার জানলেই হয়ে গেল। দেখ, এই 4-5টা অর্গানিজমস কিন্তু প্রায় প্রত্যেকটাতে থাকবে। এটা মেনিনজাইটিসও থাকবে, এলআরটিআইতেই থাকবে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে থাকবে। খালি একটা ডায়রিয়া যখন হবে আমার সিগেলা, কলেরা, সালমোনেলাটা ঢুকে যাচ্ছে। তাহলে ওভারঅল যদি আমি দেখি, টোটাল আমার 12টা থেকে 13টা অর্গানিজমস উই হ্যাভ টু রিমেম্বার। একটু করে ছোট ছোট কলোনি ক্যারেক্টার, বেশি না। যেমন আমার কাছে ক্লেবশিয়েলা হলে দেখ, এই পার্টটা পড়লে তোদের কিন্তু গ্রামস্টেনের প্র্যাকটিক্যালটাও হয়ে যাবে, কারণ এইভাবেই ব্যাপারটা এগোয়। ইজ এ মিউকয়েড কলোনি। কাউকে যদি যখন আমরা প্র্যাকটিক্যালে কোশ্চেন জিজ্ঞাসা করছি যে ইকোলাই আর ক্লেবশিয়েলা দুটোই তো এলএফ কলোনি, ল্যাকটোজ ফার্মেন্টার, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট বাই জাস্ট সিইং দ্য অর্গানিজম ইনটু দ্য প্লেট? অনেকেই বলতে পারছে না, জাস্ট স্যার মিউকয়েড কলোনি, গল্প শেষ। মিউকয়েড থকথকে কাদার মতো কলোনি, ইটস এ ক্লেবশিয়েলা। আরে পিঙ্ক তো ল্যাকটোজ ফার্মেন্টার, তো বোথ আর ল্যাকটোজ ফার্মেন্টার। উই নো দ্য ইকোলাই ইজ আ ল্যাকটোজ ফার্মেন্টার অ্যান্ড ক্লেবশিয়েলা ইজ অলসো ল্যাকটোজ ফার্মেন্টার। কিন্তু এই যে কলোনি ক্যারেক্টার, আমার তাহলে একটা পয়েন্ট হলেই হয়ে গেল। সিউডোমোনাস আমার একটা গ্রিন পিগমেন্ট করছে নিউট্রিয়েন্ট আকারে, একটা গ্রিনিশ পিগমেন্টেশন থাকছে। তাহলে এই যে ছোট 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 3-4টে পয়েন্ট, বেশি জানতে হবে না, অল্প জানলেই হবে, ওইটুকুনি ছোট ছোট পয়েন্ট করলেই হবে, কিন্তু লিখতে হবে এই প্যাটার্নে। তারপরে আমি কোথায় যাচ্ছি? বায়োকেমিক্যালস। বায়োকেমিক্যালসও ছোট ছোট পয়েন্ট। মাইক্রোবায়োলজিতে সেরোলজি হচ্ছে না, আমার সেরোলজি দরকার নেই। অন্য পাশের বাড়িতে যদি হয় আমি কিছু পয়েন্টস লিখতে পারি, কিন্তু সেটা না লিখলেও আমার কোনোটা অসুবিধা নেই। আর বায়োকেমিক্যালসেরও আমার বায়োকেমিক্যালসও আমাকে খালি অল্প 4-5টা পয়েন্ট জানতে হবে, ব্যাস। একটু, তাহলে এই 10-12টা অর্গানিজম যদি আমি জানি, তাহলেই আমার গল্প শেষ। আর লাস্টে আমি অ্যান্টিবায়োটিক কি কি বসাচ্ছি। তাহলে এইটা যদি আমি প্রত্যেকটা, যতগুলো আমার ল্যাব ডায়াগনোসিস আছে, এটা আজকে একটু অল্প করে বলে দিচ্ছি, কিন্তু এই যেভাবে বললাম প্রত্যেককে ঘরে এটা লিখতে হবে। এটা যদি একটু আমরা বই খুলে না লিখতে পারি, তাহলে আলটিমেটলি এইভাবে লিখলেই পুরো ব্যাপারটা, কিন্তু দেখ প্রত্যেকটা কোশ্চেন্স এইভাবে প্যাটার্নে লিখলে হয়ে যাবে। আর নাহলে বই পড়তে যাবি, প্রচন্ড চাপ, নোটস পড়তে যাবি, কিচ্ছু মনে থাকবে না। নিজে খেটে একটু যদি এটা বানিয়ে নিতে পারি, হার্ডলি 7 থেকে 8টা ল্যাব ডায়াগনোসিস আছে, অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা। তাহলে দেখ, ব্লাড স্ট্রিম ইনফেকশনস মানে সেপসিস। তাহলে একটা আমার কোশ্চেন্স কিভাবে আসতে পারে, যে পেশেন্ট ইজ আইদার টাইফয়েড দিয়ে আসতে পারে। ব্লাড কালচার জেনারেলি আমরা টাইফয়েডের জন্য পাঠাই। তাহলে এখানে আমার স্পেসিমেন কালেকশনস কত হবে? পেয়ার্ড ব্লাড কালচার স্পেসিমেন কালেক্টেড অ্যাসেপ্টিক্যালি 2 স্টেপস। এই যে পয়েন্টটা, আর 8 to 10 ml ব্লাড, এটা শুধু আমার যে পেশেন্টের, সবগুলো তো লিখতে হচ্ছে না। যদি আমার কোশ্চেন আসে এন্ডোকার্ডাইটিস, বা পেশেন্ট আছে সেপসিস, বা পেশেন্ট আছে টাইফয়েড, তাহলে তখনই আমি ব্লাড কালচার যাব। তখন আমার স্পেসিমেন কালেকশনে শুধু এই পয়েন্টটা লিখলেই হবে। ইনফেকশনস ডিজিজ রিকোয়ারিং সেরোলজি ছেড়ে দে। ডায়রিয়াল ডিজিজ, স্টুল অ্যান্ড রেকটাল সোয়াবস, ব্যাস আমার ওইটুকুনি স্পেসিমেন কালেকশনস হয়ে গেল, আলাদা করে স্পেসিমেন কালেকশনস কিছু নেই। মেনিনজাইটিস, সিএসএফ এর হাউ টু কালেক্ট সিএসএফ স্যাম্পলস। এবার যে সেটা একটু ভালো করে লিখতে পারবে, হ্যাঁ, যে
পেশেন্টকে একটা প্রপার সিএসএফ এর অপিস্থোরানাস পজিশনসে রেখে সেইখানে ভালো করে সেন্ট্রালটা ক্লিনিং করে রাউন্ড করে আমরা যাব টু দ্য পেরিফেরি, ক্লিন ড্রেপ অ্যাসেপ্টিক মেথডে আমরা L2 L3 তে লাম্বার পাংচার করে উই কালেক্ট দ্য সিএসএফ স্যাম্পল। তাহলে ওইটা ভাবে আমরা যদি স্যাম্পল কালেকশন ওটা লিখতে পারি ভালো, দে উইল ক্যারি এক্সট্রা মার্কস। বুঝলে বর্ণ, পড়াশোনা করতে হয়, পরীক্ষা খুব কঠিন হচ্ছে কিন্তু চারিদিকে, হল ম্যানেজ করার জায়গা নেই। আমার কি স্পেসিমেন কালেকশনের চার্ট, এইগুলো আমি বলে যাব, রিডিং পড়ে যাব, কোনো মানে হয় না। আমি তোদের ফরম্যাটটা বলে দিচ্ছি আর বারবার তোদের বলছি, একদিন বস নিজেরা একটা বেলার সবাই মিলে 2-3 জন মিলে বসলেই এইভাবে যে পয়েন্টসগুলো বলছি তোরা আমাকে টেক্সট করতে পারিস, নো ইস্যু, এটা লিখে ফেল। ল্যাব ডায়াগনোসিস 7টা যদি তৈরি করা থাকে, পরীক্ষার নিজের হাতে নোটস ইজ দ্য বেস্ট পার্ট, জাস্ট গো থ্রু ইট অ্যান্ড এক্সাম দিতে চলে যাও, তাহলে একটা বড় কিন্তু 15 থেকে 30 নাম্বার উঠে যাবে, কারণ দুটো ল্যাব ডায়াগনোসিস তো থাকবেই, তাই তো। ইউরিনে যে মিড স্ট্রিম ক্লিন ক্যাচ ইউরিন, সুপ্রাপিউবিক অ্যাসপিরেট, ক্যাথেটার স্পেশন কালেক্টেড ফ্রম দ্য ক্যাথেটার টিউব, নট ফ্রম দ্য ইউরোব্যাগ, ব্যাস দ্যাটস ইট, এইটুকুনি জেনারেল প্রিন্সিপাল। এইগুলো একটু ঢপের চপ কতগুলো আছে এগুলো সব মোটামুটি লিখে দিবি। স্ট্যান্ডার্ড প্রিকশনস বিফোর অ্যান্টিবায়োটিক স্টার্ট কন্টামিনেশন, দিস ইজ অ্যাপ্লাই ফর অল, এই স্লাইডস গুলো। তাহলে এইগুলো হচ্ছে আমাকে পাতা ভরাতে হবে, একটা সুন্দর করে একটা পয়েন্ট লিখে দিলে এই 4-5টা পয়েন্ট প্রত্যেকটাতে থাকবে। container, labeling, rejections criteria, anaerobic culture, these are apply for all general principle. Now specimen transport, immediate transport, আমি তাহলে কি হবে, আমার ডায়রিয়া হলে আমি সিএসএফ এ লিখবো না, ডায়রিয়া হলে তাহলে শুধু আমার ডায়রিয়া পার্টটা লিখবো। সিএসএফ within 15 minutes we have to transport, urine added boric acid transported within 2 hours, stool culture transported within 1 hour। তাহলে স্পেসিমেন ট্রান্সপোর্টে শুধু আমার একটা লাইন আসবে উইথ ট্রান্সপোর্ট মিডিয়া। মর্নক স্টুলের ট্রান্সপোর্ট মিডিয়া কি, আর একটা বিয়ার মিডিয়ার পুরো নাম কি, ভেঙ্কটরাম রামকৃষ্ণ। তাহলে দুটো আমাকে লিখতে হবে, ঠিক আছে। এই পড়াশোনা হচ্ছে, কে বলবে এগুলো? Specimen storage before processing, most specimens stored at room temperature up to 24 hours। তাহলে আমরা কি করব, ব্লাড কালচার হলে ইনকিউবেটেড 30-70 ডিগ্রি সেন্টিগ্রেড ইমিডিয়েটলি আপ টু রিসিপ্ট, স্টেরাইল বডি ফ্লুইডস ইমিডিয়েটলি প্লেটেড আপন রিসিপ্ট। এইগুলো জাস্ট কয়েকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটার কি কি আসবে, স্পেসিমেন স্টোরেজ বিফোর প্রসেসিং একটা পয়েন্ট আমরা অ্যাড অন করতে পারি। দেন ডাইরেক্ট ডিটেকশন, ডাইরেক্ট ডিটেকশনের সেই গ্রাম স্টেন আর জেডেন স্টেন। আর ইউরিনের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল স্টেন, স্পেশাল কি দেখছি সেদিনকে, ডিপস্টিক টেস্ট। ডিপস্টিক টেস্টে হোয়াট উইল গট, কি কি পাবো, অন্বেষা বলো, ইউরিনের ডিপস্টিক্সে কি কি দেখতে হয় ইউটিআই তে? পাশের জন কোথায়, পাশের জনের মুখ দেখা যাচ্ছে নাকি এখনো মোবাইল দেখছে? ইউরিনের ডিপস্টিকে কি দেখবো, ডাইরেক্ট কি দেখতে চাই আমরা সেদিনকে ইউরিনে? একটা পেশেন্ট যদি ইউটিআই হয় তাহলে আমরা কি পেলে বুঝবো যে এটা ইউটিআই আছে? পাস সেলস। তাহলে একটাতে কিছু তো বল, 2 to 4, জেনারেলি above 4 to 6 পাস সেলস উই আর সাসপেক্টিং অফ ইউটিআই। সেটা আরো কনফার্মেশন আমরা করতে পারি কি দিয়ে, যদি একটা ইউরিনে ডাইরেক্ট ডিপস্টিক করি। ডিপস্টিকে অনেকগুলো প্যারামিটার আমরা দেখতে পারি, তার মধ্যে 3টে প্যারামিটার ইম্পর্টেন্ট। ওয়ান ইজ এ লিউকোসাইড এস্টারেজ পজিটিভ, নাইট্রেট টু নাইট্রাইট পজিটিভ, ঠিক আছে। তাহলে ইউরিন ডিপস্টিক টেস্ট জাস্ট দুটো পয়েন্ট, নাইট্রাইট পজিটিভ, নাইট্রেট টু নাইট্রাইট, আর একটা হলো লিউকোসাইড এস্টারেজ। লিউকোসাইড এস্টারেজ, লিউকোসাইডস মানে কি, পাস। তোর যদি পাস সেলস বেশি থাকে তাহলে লিউকোসাইড এস্টারেজ পজিটিভস আসবে, গট ইট। তাহলে এই 2-3টে পয়েন্ট আমার ইম্পর্টেন্ট। তাহলে আমি ডাইরেক্ট স্মিয়ারে সেদিনকে ডে 0-তে এটাই দেখবো, আর আমার কিছু করার নেই। তারপরে আমি ওটাকে গ্রাম স্টেন করে দেবো। এবার গ্রাম স্টেনের প্রত্যেকেরই তো সবার সমান যা স্যাম্পেল আসবে
সেখান থেকে আমি কিছু যদি ফাইন্ডিংস পাচ্ছি তো ওয়েল অ্যান্ড গুড। এবার ইউরিনে জেনারেলি পাস ফরমেশন থাকে না, হালকা থাকে, খালি এখানে খালি সিএসএফ এর ক্ষেত্রে গ্রাম স্ট্রেনটা একটু আলাদা হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ সিএসএফ গ্রাম স্ট্রেনিং? হ্যাঁ সেগুলো তো পাচ্ছি, আমি তো বলছি অ্যাজ এ গ্রাম স্ট্রেন ফাইন্ডিংস ইজ ডিফারেন্ট। আমি কি কি পেতে পারি না পেতে পারি সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু আমার গ্রাম স্ট্রেনের টেকনিকটা ইজ লিটল বিট ডিফারেন্ট ইন কেস অফ সিএসএফ। এটা কে বলবে? যখন আমার কাছে সিএসএফ স্যাম্পল, যদি আমার আজকে মেনিনজাইটিস এসছে, তাহলে আমি গ্রাম স্ট্রেন দিচ্ছি, সেখানে 2-3টে পয়েন্ট এক্সট্রা অ্যাড অন করতে হবে। হোয়াট আর দোজ এক্সট্রা পয়েন্টস? সিএসএফ ইজ এ ভেরি মানে একটা থিন, মানে আমার ওর গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ভেরি লো, জাস্ট লাইক ওয়াটার। তাহলে আমি যদি ওইটা একটা স্টেন করি, কিছু পাবো? মেটেরিয়ালসই তো নেই। ওই জন্য আমাকে, আর একটা হচ্ছে ওটাকে আমরা হিট ফিক্স করতে পারি না, উই হ্যাভ টু বি এয়ার ড্রাই। তো বারবার বারবার উই হ্যাভ টু ডু আ স্মিয়ার। আমরা স্মিয়ার করব 1বার 2বার 3বার, রিপিটেড স্মিয়ার, দেন অ্যান্ড রিপিটেড এয়ার ড্রাই করে একটা ঘন ঠিক করে নিয়ে মিথানল ফিক্স করতে হয়। দিস আর দ্য স্টেনিং টেকনিক, হিট ফিক্সেশন আর একটা হচ্ছে মিথানল ফিক্সেশন। আর একটা সিএসএফ এর ডাইরেক্ট দেখা যায় স্পেসিফিক্যালি মেনিনজাইটিসে, সেটা হচ্ছে বল সিএসএফ স্যাম্পেলে আর একটা যেটা দেখা যায় স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স। ফাঙ্গাসে আমরা দেখি কি সেটা, ক্রিপ্টোকক্কাসে, ক্রিপ্টোকক্কাস নিওফরমান্সে ওটা কি দেখি? নেগেটিভ স্টেনিং করে দেখি। হ্যাঁ, তাহলে ডে 0তে আমরা কি কি করছি সেটা আমাদের পয়েন্ট রাখতে হবে। ওই জন্য বারবার বলছি প্রত্যেকটা আলাদা, একটু একটু আলাদা। ইউটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ব্লাড স্ট্রিম ইনফেকশনস, মেনিনজাইটিস, ঠিক আছে? আর জেনিটাল সোয়াব জেনারেলি দেয় না, মেন হচ্ছে এই 4টে, আর একটা হচ্ছে টিবি। এই 5টা ল্যাবডাই লিখে ফেলো, কারণ পরীক্ষায় একটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ইউটিআই আর আরটিআই মোটামুটি একই, সেম অ্যাপ্রোচ, ওটা আলাদা খুব একটা হবে না, খালি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের অর্গানিজমস একটু আলাদা হতে পারে। দেন টিবি, টিবিটাও একদমই একটু স্পেসিফিক হবে। চিপ কমপ্লেনটা, তোকে চিপ কমপ্লেন কি দেবে? ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ওয়েট লস, ক্রনিক কাফ, নট রেসপন্ডেড উইথ অ্যান্টিবায়োটিক, এই 4টে পয়েন্ট থাকবে। তাহলে এই 4টে পয়েন্ট হলে আমি টিবির দিকে যাব, কিন্তু আমার ল্যাব ডায়ের আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মোটামুটি একই, তাই তো? খালি ওখানে আমি জেডেন স্টেন করছি, এখানেও জেডেন স্টেন করবো। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মানে আমাকে জেডেন স্টেন করতেই হবে। তাহলে একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, টিবি, প্রত্যেকের পজিটিভ অর্গানিজমস আলাদা। দেন উইল শিফট টু আমাদের কি আসছে, তারপর হচ্ছে সেপসিস, মানে ব্লাড স্ট্রিম ইনফেকশন। ব্লাড স্ট্রিম ইনফেকশন আমরা ব্লাড পাঠাচ্ছি, ব্লাডের ওই যে বললাম স্যাম্পল কালেকশন হচ্ছে 10 ml ব্লাড বোথ সাইড, বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক, এইভাবে পাঠাচ্ছি। ব্লাড স্ট্রিম ইনফেকশন পৃথিবীর যে কোনো ইনফেকশন হতে পারে, তবে মেইনলি এখানে ফোকাস থাকে আমাদের কি, টাইফয়েড। তাহলে আমাদের টাইফয়েডে এখানে একটু যেতে হবে, তুই তার সাথে একটু সেরোলজি একটা আলাদা পয়েন্ট করে উইডল, প্রত্যেকটা টাইমিং গুলো কখন কোথায় পাঠালে বেটার হবে, তার হিস্ট্রিটা সেইটা একটু দিয়ে দিতে হবে। তাহলে একটা ব্লাড স্ট্রিম ইনফেকশন গেল, তারপরে আসছে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, মোস্ট ইম্পর্টেন্ট ইউটিআই। আর এই প্যাটার্নটা তোরা যদি একবার ভালো করে লিখে ফেলতে পারিস আপ টু অ্যান্টিবায়োটিক্স, তুই বিশ্বাস কর পরীক্ষায় তোদের গ্রাম স্ট্রেনে যদি 15 নম্বর থাকে, এভরিওয়ান উইল ক্যারি মোর দ্যান 12 মার্কস, কারণ এগুলো বেসিক কোশ্চেন। আর তোদের একটা আইডিয়াও খুব ভালো হয়েছে, খালি একবার দয়া করে নিজেরা লেখ, না লিখলে হবে না। আমি স্লাইডের পর স্লাইড 124টা স্লাইডস আছে, পুড়িয়ে কি হবে? আজকে বলবো তোরা মাথা থেকে বেরিয়ে যাবে, 5 জন গল্প করবে, 6 জন মোবাইল দেখবে, এটা আমার উদ্দেশ্য নয়। কারণ আলটিমেটলি পরীক্ষায় তোদের নিজে লিখতে হবে, হল ম্যানেজ করার গল্প জায়গা নেই। নিজেকে যদি করতে হয় তাহলে নিজেকে লিখতে হবে। একদিন বস না, নিজেরা কয়েকজন মিলে বসে, এটা একটা বেলার গল্প। তারপরে যে ইউটিআই অ্যান্ড দেন মেনিনজাইটিস,
ইউরিনের ইনফেকশন আর সিএসএফটা একটু আলাদা, ঠিক আছে? তাহলে এই টোটাল 5টা ল্যাব ডায়াগনোসিস। এর বাইরে আর একটা হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, জেনিটাল সোয়াব যদি পাঠানো হয় খুব কম দেয়, ঠিক আছে? তো এর বাইরে আর একটা হতে পারে পাস, কারোর একটা এখানে অ্যাবসেস হয়েছে, পাস পাঠালো। পাস আর রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন মোটামুটি অর্গানিজমসটা একই। আমার প্রবলেমটা কোথায় হয়, কারণ আমার স্যাম্পেল কালেকশন ঠিক আছে, এক্ষুনি আমরা ডিসকাস করলে মোটামুটি সবাই বলে দিতে পারি, হ্যাঁ ইউরিনে মিড স্ট্রিম ক্লিন ক্যাচ ইউরিন নট কালেক্ট শুড নট বি কালেক্টেড ফ্রম দ্য ক্যাথেটার ব্যাগ, মেনিনজাইটিসের একটু আলাদা, বাকি তো আর আলাদা কিছু নেই। ট্রান্সপোর্ট মিডিয়া বর্ণকে এখন বলে দেবে ভিয়ার মিডিয়াম ক্ল্যারিভেল মিডিয়াম গোস্ত হয়ে গেছে, ট্রান্সপোর্ট মিডিয়া শুধু আমার স্টুলেই রাখতে হয়। তাহলে আমার ল্যাব ডায়াগনোসিসে লোকে ঘাঁটে কোথায়? প্রত্যেকটা অর্গানিজমের প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স, কালচারে কি পাচ্ছি, আর তার বায়োকেমিক্যালস, এই জায়গাটা একটু ভোলাটাইল। কিন্তু আমার যদি প্রত্যেকটার আজকে যদি পাশে আমার অর্গানিজম যা থাকে, সেখানেও আমার ইকোলাই হতে পারে, ক্লেপসিয়েলা হতে পারে, প্রোটিয়াস আসছে, স্ট্যাফ আসছে, 4-5টা অর্গানিজম এমনি হয়ে গেল। রেসপিরেটরি ট্র্যাক্টে একই অর্গানিজম, সিউডোমোনাস আসছে, বা আমার ইউরিনেও তাই আসছে। খালি একটু জানতে হবে কোনটা একটু আলাদা। বিশ্বাস কর ল্যাবটাই খুব ইজি, খালি ছোট ছোট করে এইভাবে লিখে ফেলতে হবে। আর অ্যান্টিবায়োটিক কি বসাবো আমরা মোটামুটি সেই পার্টটাও তোদের গাইড করে দেবো, যে অ্যান্টিবায়োটিকের আমার কি কি গ্রাম নেগেটিভ গ্রুপ অফ অর্গানিজমে অ্যান্টিবায়োটিক বসাবো, গ্রাম পজিটিভে কি কি অর্গানিজম বসাবো। তাহলে পরীক্ষায় তোদের যদি আজকে ধরে বলো দুটো অ্যান্টিবায়োটিকের নাম বলো, কি বসাবে, আকাশ থেকে পড়লাম সবাই জেন্টামাইসিন, হ্যাঁ একটা সবাই জানে, সবাই বলে দিয়ে চলে গেল, সবাই অ্যামিক্যাসিন একটা জানলো, সবাই বলে দিয়ে চলে গেল। প্রিন্সিপাল অফ গাম স্টেনিং, ইউজ অফ গাম স্টেনিং, এগুলো বলে লাভ নেই। এই হলো মডিফিকেশন অফ জেডেন, এটা প্রত্যেকবারে পরীক্ষায় ধরা হয়, পরের বারেও ধরবো। এই 4টা আবার সবাই ভুল বলবে, তবে এবারে অনেক উন্নতি হয়েছে সকলের, এটা ঠিক। এই যে টাইপস অফ কালচার মিডিয়া, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইন বোথ ভাইভা অ্যান্ড গ্র্যান্ড ভাইভা, এই তোর ব্যাকটেরিওলজি। লিকুইড মিডিয়া, সেমি সলিড মিডিয়া, সলিড মিডিয়া, কোন মিডিয়ায় আমরা বসাচ্ছি, সিম্পল আর বেজাল মিডিয়া। নিউট্রিয়েন্ট আগার কি টাইপের মিডিয়া, এটা বেজাল মিডিয়া বোধহয় 1 থেকে 2 জন বলেছে। এনরিচড মিডিয়া, এনরিচমেন্ট মিডিয়া, সিলেক্টিভ মিডিয়া, ডিফারেন্সিয়াল মিডিয়া, ট্রান্সপোর্ট মিডিয়া, অ্যানারোবিক মিডিয়া, এইগুলো প্রত্যেকটা ভালো করে জানতে হবে। পেপটোনা ওয়াটার, নিউট্রিয়েন্ট ব্রথ, নিউট্রিয়েন্ট আগার, these are all comes under basal media। এই বেজাল মিডিয়া আমি জেনারেলি কালচারে বসাচ্ছি না, খুব একটা বসাচ্ছি না। আমরা সবসময় সিলেক্ট করি কি আইদার একটা এনরিচড মিডিয়া না হলে একটা সিলেক্টিভ মিডিয়া। তাহলে এনরিচ মিডিয়ার আমার ম্যাক্সিমাম সব জায়গায় ব্লাড আগার চলে আসছে, এবার সিলেক্টিভ মিডিয়া আমার অর্গানিজম স্পেসিফিক, এই পার্টটা একটু মনে রাখতে হবে। আমার যদি আজকে স্টুল স্পেসিমেন্স থাকে তাহলে আমি কি মিডিয়া ইউজ করবো বর্ণক, স্টুলে কি মিডিয়া বসাবো, ম্যাকন কি বসাবো, বেশ বসালাম, ব্যাস ম্যাকন কি বললে স্টুলে ফেল। বাকি আর কি মিডিয়া বসাবো বা কেনই বা বসাবো, স্টুলের অর্গানিজমস কি, স্টুলের কমন আমরা কি দেখতে চাই, মুরারই এইদিকে কারোর বাড়ি, কারোর বাড়ি বীরভূমের মুরারই এই সাইডে জানিস 5 জন কালকে কলেরায় মারা গেছে। তোর গাদা, আমি বললাম ভিব্রিও কলেরায় মারা গেছে, হ্যাঁ কলেরা নর্মাল আমি ম্যাকনকিতে পাবো, পাবো না। সালমোনেলা নর্মাল ম্যাকনকিতে বুঝতে পারবো, পারবো না। শিগেলা কলেরা আমরা বুঝতে পারবো, পারবো না। এদের জন্য আলাদা কয়েকটা মিডিয়া আছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সিলেক্টিভ মিডিয়া। তাহলে আমার স্টুলের জন্য ওই 4-5টা সিলেক্টিভ মিডিয়া জানতে হবে, সালমোনেলা, শিগেলা আগার, টিসিবিএস, এক্সএলডি, হোয়াট এভার, এই 4-5টা জানতে হবে।
ঠিক আছে। তারপরে হলো ইউরিনে। ইউরিনে তুই ম্যাকন কি বল, কেউ কিচ্ছু বলবে না। আমি ক্লেট বসাতেও পারি, নাও পারি। আমার একটা হলো তোর কি বলে বল, ব্লাড আগার, ম্যাক, এনাফ। তারপরে হচ্ছে আমার হচ্ছে মেনিনজাইটিস, সিএসএফ স্যাম্পল, ব্লাড আগার, ম্যাকন কি, এনাফ। রেসপিরেটরি স্যাম্পল, ব্লাড আগার, ম্যাকন কি, এর সাথে একটা অ্যাড অন হবে কি, চকলেট আগার। ওয়াই চকলেট আগার? हाँ enriched, ब्लड अगर हो तो enriched मीडिया। वाई चॉकलेट अगर? तुझको बोलना है, बोल। Hemophilus influenza, they need a certain, হ্যাঁ, বাট চকলেট আগার স্পেসিফিক্যালি কিছু রেসপিরেটরি প্যাথোজেনের জন্য হয়। আরো বেটার হয় যদি আমরা একটু ক্যাপনোফিলিক এনভায়রনমেন্ট করতে পারি। হাউ ক্যান উই ক্রিয়েট ক্যাপনোফিলিক এনভায়রনমেন্ট? একটা বড় জার চাপা দিয়ে দেবো, একটা মোমবাতি জ্বালিয়ে দেশলাই দিয়ে ছেড়ে দেবো, ভেতরে মিডিয়াটা থাকবে, অক্সিজেনটা বার্ন করে নেবে, একটু কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। সো কালচার মিডিয়া জাস্ট আমাকে এই 3-4টেই জানতে হচ্ছে, বেশি না। স্টুলের জন্য, রেসপিরেটরির জন্য একটা আমার চকলেট আগার, বাকি মোটামুটি তো সব ব্লাড আগার আর ম্যাকন কি দিয়েই কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউরিনে হলে একটু ক্লেড লিখে দিবি, লোকজন খুশি হয়ে যাবে। একমাত্র তুই বোধহয় বেজাল মিডিয়াটা বলতে পেরেছিস, বাকি সবাই নিউট্রিয়েন্ট আগার, কেউ কিছু বলতে। হ্যাঁ হ্যাঁ, পড়তে হবে একটু। এই স্লাইডটা একটু পড়িস, দিস ইজ এ ভেরি গুড স্লাইড। এটা যদি তোমরা ভালো করে একবার, যদি 124টা না কটা আছে, ওভারঅল খুব ভালো। এনরিচ মিডিয়া, চকলেট আগার, এগুলো কমনলি সবাইকে আমরা জিজ্ঞাসা করি। এনরিচমেন্ট ব্রথ, এনরিচমেন্ট মানেই হচ্ছে দ্যাট ইজ এ ব্রথ, দ্যাট ইজ এ লিকুইড মিডিয়া। তারপর চলে এলো সিলেক্টিভ মিডিয়া। এবার যদি আমার টিবি আসে, তাহলে আমি কি বসাবো? এলজে মিডিয়া। তাহলে এখানে হচ্ছে আমার টিসিবিএস ফর ভিব্রিও, ডিসিএ ফর সালমোনেলা, এক্সএলডি ফর সালমোনেলা, পটাশিয়াম টেলুরাইড আগার ফর করোনিব্যাকটেরিয়াম ডিপথেরি, দ্যাট ইজ ফর আপার রেসপিরেটরি স্পেসিমেন। ঠিক আছে। আর লাস্টে আমরা কি লিখবো? এই যে প্রত্যেকটা কি কি আমরা বসাচ্ছি এখানে, এই চারটাতে দেয়া আছে। ব্লাড আগার, পাস ফর ম্যাকন কি, স্টেরাইল বডি ফ্লুইড, ব্লাড আগার প্লাস ম্যাকন কি। মোটামুটি ব্লাড আগার আর ম্যাকন কি করলে ম্যাক্সিমামই আমাদের কমন হয়ে যায়। খালি স্টুলের জন্য আমাকে এক্সট্রা ওই 4টে ডিফারেন্ট অর্গানিজমের জন্য 4টে মিডিয়া বসাতে হবে, টিসিবিএস, এক্সএলডি, সালমোনেলা, সিগেলা আগার, দ্যাটস ইট। ঠিক আছে, মোটামুটি এটাই। দিস ইজ আ কাইন্ড অফ, আজকে ক্লাস আমার একটা অন্য টপিক ছিল, কিন্তু ওটা অলরেডি আমি সার্ভেলেন্স পড়ানো হয়ে গেছে, তো কন্টামিনেশন আইলাম, এটাই একটু তোদের বলি, বিকজ দিস আর দ্য ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড উই হ্যাভ টু গো রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট, যদি তাতে মাথায় ঢোকে।